বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে ক্লাস চলছে। আজকে আমাদের সাবজেক্ট ইকোনমিক্স এবং পভার্টি নিয়ে আমাদের ডিসকাশন চলছে, আমাদের ক্লাস চলছে। ম্যাম, আমরা তাহলে পরের পার্টে চলে যাই। ডেফিনেটলি। তো আমরা কজেস অফ পভার্টির সেকেন্ড কজটা পড়ছিলাম যে ইনইকুয়ালিটিস ইন অ্যাসেট ডিস্ট্রিবিউশন। তো ডেফিনেটলি অ্যাসেট ডিস্ট্রিবিউশনে যদি ইনইকুয়ালিটি থাকে, বৈষম্য থাকে, তাহলেও কিন্তু আমরা পভার্টিটা দেখব। তো সেটা একটা রিজন যার কারণে পভার্টিতে ইমার্জড হয়। থার্ড ওয়ান ইজ ভেরি ইজি, র্যাপিড পপুলেশন গ্রোথ। পপুলেশন গ্রোথ যদি অনেক বেশি হয় তো ডেফিনেটলি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ জব অপরচুনিটিস নেই, ডেফিনেটলি আমরা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারছি না, তার জন্য আনএমপ্লয়মেন্ট হওয়ার কারণে লোকজন পোর হচ্ছে। তো এটা একটা পভার্টির রিজন। ফোর্থ হচ্ছে আনএমপ্লয়মেন্ট। তো ইট ইজ কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল যে আনএমপ্লয়েড কোনো পার্সন যদি হয় তাহলে সে উইথ টাইম পোর হবে। লাস্ট ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইনফ্লেশন অ্যান্ড সোশ্যাল কজেস। তো ডেফিনেটলি ইনফ্লেশন মানে জিনিসপত্রের গড়পড়তার দাম যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলেও কিন্তু আমাদের ইনকাম বাড়ছে না, ওয়ারাজ আমাদের বেসিক স্ট্যান্ডার্ড অফ লিভিংটা ডাউনফল হলো, কারণ আমাদের পারচেজিং ক্যাপাসিটিটা ড্রপ ডাউন করেছে। তাহলে পারচেজিং ক্যাপাসিটিটা ড্রপ ডাউন করেছে কেন? কারণ ইনকাম ফল করেনি, কিন্তু ইনফ্লেশনটা হয়ে গেছে ভীষণভাবে, যেটা আমরা সব সময় দেখছি, এই ফেনোমেননের মধ্যেই রয়েছি। তাহলে এই কারণেও কিন্তু আমরা ডেফিনেটলি আনএমপ্লয়মেন্টটা অবজার্ভ করব, এবং এই কারণেও আমরা কিন্তু ইকোনমিতে মানে পভার্টিটাকে ইমার্জ হতে দেখব। তাহলে ডেফিনেটলি পারসিস্টেন্ট লেভেলে যদি ইনফ্লেশনটা ইকোনমিতে থাকে তো আমাদের বেসিক স্ট্যান্ডার্ড অফ লিভিংটা ড্রাস্টিক্যালি ড্রপ ডাউন হয়, এবং তার জন্য ইকোনমিতে আমরা পভার্টি ফেনোমেননটা অবজার্ভ করি। নেক্সট হচ্ছে যে আমরা কিভাবে এই পভার্টি থেকে বেরিয়ে আসতে পারি। তো ভেরিয়াস মেজার্স আছে। তো যে মেজার্সে আমরা নিই না কেন, তো সেটা আমরা চাইছি যে এই সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসার জন্য তো আমাকে এমপ্লয়াবিলিটিটা ডেফিনেটলি জেনারেট করতে হবে। কিন্তু শুধু এমপ্লয়াবিলিটিটা জেনারেট করাও নয়, আরও কিছু মেজার্স অপ্ট করেও কিন্তু আমরা এই পভার্টি ট্র্যাপটা থেকে বেরিয়ে আসতে পারি। যেমন প্রথমেই বলা হয়েছে ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার। তো ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার হওয়া মানেই হচ্ছে ডেফিনেটলি ইন্ডিয়ার পার্সপেক্টিভে যদি বলি, মেজরিটি পোর্শন পপুলেশন এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট। তো এগ্রিকালচার সেক্টরটা যদি আমরা ডেভেলপ করতে পারি, একটা হিউজ চাঙ্ক অফ পপুলেশনকে এমপ্লয়মেন্ট দিতে পারবো, তো ডেফিনেটলি পভার্টিটা রিডিউসড হবে। নেক্সট হচ্ছে ভিলেজ অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, মানে ক্ষুদ্র গ্রামীণ যে শিল্পগুলো আছে সেগুলোকে যদি ডেভেলপ করতে পারি তাহলেও কিন্তু এমপ্লয়াবিলিটি বাড়বে, এবং তার জন্য পভার্টির রিডাকশন হবে। তো এই দুটো ফার্স্ট দুটো পয়েন্ট ডেফিনেটলি আমরা দেখলাম যে কিভাবে এই ভেরিয়াস স্টেপস নিয়ে আমরা এমপ্লয়মেন্টটাকে জেনারেট করছি এবং তার ফলে পভার্টিটা রিডাকশন হচ্ছে। থার্ড বলা হয়েছে কন্ট্রোল পপুলেশন গ্রোথ। তো পপুলেশন গ্রোথটাকে কন্ট্রোল যদি করতে পারে, সেটা ইন টার্ন ডেফিনেটলি যে সেকশন অফ পপুলেশন থাকবে তাদের ক্ষেত্রে জব অপরচুনিটিসটা হায়ার এক্সটেন্ডে হবে, কারণ যত আমরা পপুলেশন গ্রোথ রেটটা কমিয়ে দেবো, আমরা জব অপরচুনিটিসটা যদি অ্যাভেল করাতে পারি, বাড়াতে পারি, তো ডেফিনেটলি ওই পপুলেশনের জন্য সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ জব হয়তো আমরা ক্রিয়েট করে দিতে পারবো, তার জন্য আনএমপ্লয়মেন্ট ব্যাপারটা ড্রাস্টিক্যালি ড্রপ ডাউন হবে। তো পপুলেশন গ্রোথটাকে যদি কন্ট্রোল করা যায় তাহলেও কিন্তু পভার্টিটা ইন টার্ন ইন আদার ওয়ে রিডিউস হবে। লাস্ট ওয়ান হচ্ছে কন্ট্রোল ইনফ্লেশন। তো ডেফিনেটলি ইনফ্লেশন যদি কন্ট্রোল করি তো ডেফিনেটলি সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা আপরাইটেড হবে, এবং সেই আপরাইটেড হওয়ার জন্য পভার্টিটা থেকে আমরা ডেফিনেটলি ইকোনমিটাকে রিভাইভ করতে পারি। তো দিজ আর দ্য ভেরিয়াস ওয়েজ, যে ওয়েজ দিয়ে ডেফিনেটলি আমরা পভার্টিটা রিডিউস করতে পারি। তো আমরা বেসিক্যালি কজেস অফ পভার্টি অ্যান্ড মেজার্স টু রিডিউস পভার্টি পড়লাম। এরপরে আমরা যে বিষয়টাতে মুভ করবো সেটা হচ্ছে পভার্টি এস্টিমেশন, মানে পভার্টি আমরা কিভাবে পরিমাপ করব। তো পভার্টি পরিমাপ করার ভেরিয়াস মেথডোলজিস রয়েছে। তার মধ্যে প্রথম যে মেথডোলজি আমরা পড়বো সেটা হচ্ছে পভার্টি লাইন। তো হোয়াট ইজ পভার্টি লাইন সেটা আমরা খানিকটা বুঝে ফেলেছি। তো ডেফিনেটলি একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি আমার রিকোয়ার্ড আমার বেসিক অ্যামিনিটিস অফ লাইফগুলোকে অ্যাভেল করার জন্য। তো পার ডে বেসিসে আমার বেসিক অ্যামিনিটিস অফ লাইফটাকে অ্যাভেল করার জন্য যে অ্যামাউন্ট অফ মানিটা আমার ভেরি মাচ রিকোয়ার্ড, তো সেটা দিয়ে বেসিক্যালি আমরা পভার্টি লাইনটাকে ডিপিক্ট করব। তো বলা হয়েছে, দেখো, দ্য কনভেনশনাল অ্যাপ্রোচ to measuring poverty is to specify a minimum expenditure or income required to purchase a basket of goods and services necessary to satisfy basic human needs, and this minimum expenditure is called the poverty line. তাহলে এটা বিয়ার মিনিমাম এক্সপেন্ডিচার, এটা ছাড়া কোনো একটা হিউম্যান বিইংয়ে তার ডে টু ডে লাইফটাকে ক্যারি ফরওয়ার্ড করাটা পসিবল না। তো এই ধরনের বেসিক অ্যামিনিটিস অফ লাইফটাকে অ্যাভেল করার জন্য আমার যে এক্সপেন্ডিচার ইজ ভেরি মাচ প্রি রিকুইজিট, তো সেই ধরনের এক্সপেন্ডিচারের জন্য যে অ্যামাউন্ট অফ মানিটা আমার রিকোয়ার্ড সেটা দিয়ে বেসিক্যালি আমরা পভার্টি লাইনের এস্টিমেশন করি।
তো বলেছে ডেফিনেটলি যাদের কনজামশন এক্সপেন্ডিচারটা বা ইনকামটা যদি দেখা যায় যে স্পেসিফিক লেভেলের বিলো হয়ে গেল তারা ডেফিনেটলি বিপিএল হবে, এবং যাদের অ্যাভাভ থাকবে তারা এপিএল হবে, সেটা আমরা আগেই দেখেছি। তো এখানে সেই জিনিসটা আরেকবার রিরাইট করা রয়েছে। And if the income or consumption falls below a given minimum level, then the household is said to be below poverty line or BPL. নেক্সট হচ্ছে পভার্টি লাইনের ক্যালকুলেশনস। তো পভার্টি লাইনের ক্যালকুলেশন ইন্ডিয়ার পার্সপেক্টিভে কী করা হয়, কোন ডিপার্টমেন্ট এর জন্য রেসপন্সিবল, এগুলো একদমই একটা কারেন্ট ডেটা পার্ট, এই জায়গাগুলো একটু তৈরি করতে হবে। ফার্স্ট বলা হয়েছে পভার্টি এস্টিমেশন ইন ইন্ডিয়া ইজ নাও ক্যারিড আউট বাই নীতি আয়োগ টাস্ক ফোর্স থ্রু দ্য ক্যালকুলেশনস অফ পভার্টি লাইন বেসড অন দ্য ডেটা ক্যাপচার্ড বাই এনএসএসও। আমি আগেই বলেছি যে আমাদের দেশে আনএমপ্লয়মেন্ট, পভার্টি এগুলো পুরোটাই মেজার করার দায়িত্বে রয়েছে, মানে ডেটা ক্যাপচার করে থাকে বেসিক্যালি এনএসএসও এই অর্গানাইজেশনসটা। তো এনএসএসও যে ডেটাটা ক্যাপচার করে তার উপরেই বেসিক্যালি পভার্টি লাইনের এস্টিমেশনের জন্য আমাদের নীতি আয়োগের যে স্পেশাল টাস্ক ফোর্স তারা এটা করে থাকে। এবার প্রশ্ন আসতে পারে যে এই এনএসএসও কোন ডিপার্টমেন্টের আন্ডারে, তো সেটাও বলা হয়েছে আন্ডার দ্য মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, এটাকে মসপিও বলা হয় শর্টে। তো শর্ট ফর্ম থেকে ফুল ফর্মটা একটু তৈরি করতে হবে। তো ইন্ডিয়ার জন্য রাইট নাও কোন ডিপার্টমেন্ট রেসপন্সিবল, কারা ডেটাটা ফেচ করে এবং কিভাবে এই লাইনটা প্রিপেয়ার করা হয়, তো এই বিষয়গুলোকে একটুখানি কারেন্ট পার্টে আমাদের আপডেট করতে হবে। নেক্সট যেটা পড়বো, আমি দুটো পার্টে এই এস্টিমেশনটাকে ডিভাইড করেছি, একটা প্রি ইন্ডিপেন্ডেন্স আর একটা পোস্ট ইন্ডিপেন্ডেন্স। এখানে যে পয়েন্টগুলো বলা হয়েছে ইয়ার ওয়াইজ, এগুলো খুবই রেলিভেন্ট এবং আমরা এখান থেকে কোয়েশ্চেন আসতে দেখেছি, সেই জন্য আমরা এই স্ট্যাটিক পার্টের এরিয়াগুলোকে একটুখানি তৈরি করব। প্রথমে আমরা চলে আসি প্রি ইন্ডিপেন্ডেন্স পভার্টি এস্টিমেশন, মানে ডেফিনেটলি স্বাধীনতার আগে আমাদের পভার্টি এস্টিমেশনের কি কোনো আইডিয়া ছিল বা কোনো ব্যক্তিকে এটা সম্পর্কে কোনো আইডিয়া ইম্পার্ট করেছিলেন? তো ডেফিনেটলি সেই সম্পর্কে যে ব্যক্তির নাম ভীষণভাবে খুব রিমার্কেবল, তিনি হলেন দাদাভাই নওরোজি। তো আমরা সেটাই দেখব যে দাদাভাই নওরোজি থ্রু হিজ বুক পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বুকে তিনি সর্বপ্রথম আর্লিয়েস্ট এস্টিমেশন রিগার্ডিং পভার্টি লাইন করেছিলেন, এবং তার দেওয়া তথ্য অনুযায়ী পার ইয়ার পার ক্যাপিটা মানে মাথা পিছু 16 to 35 রুপিস ইনকামটাকে আমরা পভার্টি লাইন হিসাবে ডেপিক্ট করেছিলাম। তো এই অ্যামাউন্টটা একটুখানি মনে রাখতে হবে, এবং এই কনসেপ্টটা ডেফিনেটলি দাদাভাই নওরোজির দেওয়া, এবং কোন বুকে তিনি এটা এই এস্টিমেশনের কথাটা বলেন, তো সেই বুকের নামটা একটুখানি আমাদের তৈরি করতে হবে, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই নামটা একটু মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে তিনি এই যে পভার্টি লাইনে এস্টিমেশনটা করেছিলেন, এই যে অ্যামাউন্ট অফ মানিটার কথা বলেছেন, তো এটার বেসিক কম্পোজিশনস কী আছে, মানে কিসের উপর ডিপেন্ড করে তিনি এই অ্যামাউন্ট অফ মানিটাকে অ্যাড্রেস করলেন। তো সেটাও বলা হয়েছে, দেখো দ্য পভার্টি লাইন প্রপোজড বাই হিম ওয়াজ বেসড অন দ্য কস্ট অফ সাবসিস্টেন্স অর মিনিমাম বেসিক ডায়েট, মানে মিনিমাম যে বেসিক ডায়েটগুলো রিকোয়ার্ড টু লিড আ হেলদি লাইফ, তো সেটার জন্য সেই বাস্কেট অফ ফুড গ্রেন পারচেস করার জন্য আমাকে যে অ্যামাউন্ট অফ মানিটা স্পেন্ড করা দরকার সেটার উপর ডিপেন্ড করে বেসিক্যালি এই পভার্টি লাইনটা তৈরি করা হয়। এই বেসিক বাস্কেটের মধ্যে ডেফিনেটলি আমরা রাইস, ফ্লাওয়ার, ভেজিটেবলস, ডাল, ঘি, এই সমস্ত যে বেসিক বেয়ার মিনিমাম যে সাবসিস্টেন্স ডায়েটগুলো রয়েছে, যেটা প্রত্যেকটা খুব মিনিমাম অ্যামাউন্টে, তো সেই বাস্কেটটা পারচেস করার জন্য যে অ্যামাউন্ট অফ মানিটা ইজ ভেরি মাচ রিকোয়ার্ড, সেটার বেসিসে দাদাভাই নওরোজি বেসিক্যালি এই এস্টিমেশনটা দেন, দ্যাট ইজ রুপিস 16 to 35 রুপিস পার ক্যাপিটা পার ইয়ার। এটার উপর বেস করে ডেফিনেটলি পভার্টি লাইন হয়েছে। তো ডেফিনেটলি যাদের ইনকাম এই লাইনটার উপরে তারা ডেফিনেটলি এপিএল, এবং যারা ডেফিনেটলি এটার নিচে সেটা বিপিএল, এই হিসাবে আমরা ব্যাপারটাকে বুঝতে পারি। নেক্সট যেটা চলে আসবো সেটা হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স পভার্টি এস্টিমেশন, মানে স্বাধীনতার পরবর্তী সময় আমরা কী কী ধরনের এস্টিমেশন রিগার্ডিং এই পভার্টি লাইন দেখেছি। তো প্রথমেই বলা হয়েছে, দেখো প্ল্যানিং কমিশন এক্সপার্ট গ্রুপ 1962 ওয়ার্কিং গ্রুপ constituted by the planning commissions formulated the separate poverty lines for rural and urban area. তো দাদাভাই নওরোজি অ্যাজ এ হোল কিন্তু রুরাল আরবান এরিয়ার জন্য আলাদা করে কোনো সেগমেন্টাইজেশনস করেননি। তো আমরা সেই সেগমেন্টাইজেশনস মানে রুরাল এরিয়ার জন্য একটা পভার্টি লাইন, আরবান এরিয়ার জন্য একটা সেপারেট পভার্টি লাইন, এটা প্রথম আমরা পেলাম কিন্তু 1962-এ প্ল্যানিং কমিশন এক্সপার্ট গ্রুপ যে টিমটা তৈরি করা হয়েছিল, এবং তারাই এই এস্টিমেশনসটা দেয়। এবং সেক্ষেত্রে ডেফিনেটলি বলা হয়েছে যে রুপিস 20 and 25, তো ডেফিনেটলি
₹20 হলে সেটা রুরাল এরিয়া এবং আরবান এরিয়ার জন্য ₹25 পার ক্যাপিটা পার ইয়ার রেসপেক্টিভলি, মানে পার ইয়ারের রেসপেক্টে পার ক্যাপিটা মাথা পিছু রুরাল এরিয়াতে আমরা ₹20 এবং ডেফিনেটলি আরবান এরিয়াতে ₹25 দিয়ে আমরা পভার্টি লাইনের এস্টিমেশনটা করি। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডান্ডিকার অ্যান্ড রথ 1972 আর একটা রিমার্কেবল এদের কন্ট্রিবিউশনস, এবং এরা প্রথম সিস্টেমেটিক অ্যাসেসমেন্ট অফ পভার্টিটা ইন্ডিয়াতে করে এবং এনএসএসও ডেটার উপরে বেস করে। তো ন্যাশনাল স্যাম্পল সার্ভের ডেটার উপরে বেস করে সিস্টেমেটিক অ্যাসেসমেন্ট অফ পভার্টিটা ফার্স্ট টাইম ইমার্জড হয় যাদের হাত ধরে, তারা বেসিক্যালি ডান্ডিকার অ্যান্ড রথ, সেটা ইয়ারটা 1971, এই জায়গাটা একটু মনে রাখতে হবে। তো এদের নাইসিটিটা বেসিক্যালি ফার্স্ট সিস্টেমেটিক অ্যাসেসমেন্ট অফ পভার্টি। তো এই জন্য ফার্স্ট সিস্টেমেটিক অ্যাসেসমেন্ট অফ পভার্টি বললে কিন্তু তখন আর আমাকে দাদাভাই নওরোজি বা প্ল্যানিং কমিশন এক্সপার্ট গ্রুপ এগুলো আনসার্স হবে না। তো ডেফিনেটলি সেক্ষেত্রে ডান্ডিকার অ্যান্ড রথ এটা বলতে হবে। নেক্সট যেটা হচ্ছে 2009-এ চলে আসি। 2009-এ প্ল্যানিং কমিশন একটা গ্রুপ তৈরি করে যেটা সুরেশ তেন্ডুলকর কমিটি নামে ভীষণভাবে পরিচিত, এবং এই সুরেশ তেন্ডুলকর কমিটির কিন্তু একটা রেকমেন্ডেশনস ছিল রিগার্ডিং পভার্টি। কি রেকমেন্ডেশন সেটা আমরা একটু দেখব এবং সেখান থেকে কোয়েশ্চেন দেয়। তো তাদের রেসপেক্টে বলা হয়েছিল যে কোনো একটা পার্সনের পার ডে, এবার কিন্তু আর পার ক্যাপিটা পার ইয়ার এই কথাগুলো বলছি না, পার ডে রেসপেক্টে বলছি, পার ডেতে যদি দেখা যায় যে রুরাল এরিয়াতে কোনো একটা পার্সনের ইনকাম ₹27 বিলো থাকে, তাহলে সে বিলো পভার্টিতে লাইনে রয়েছে, বিপিএল ক্যাটাগরিতে বিলং করে। এবং সেটা যদি আরবান এরিয়া হয় তাহলে আরবান এরিয়া ₹33 যদি আপ হয় ইনকামটা পার ডে, তাহলে সে কিন্তু ডেফিনেটলি অ্যাবাভ পভার্টি লাইনে বিলং করছে। তার মানে ডেফিনেটলি রুরাল এরিয়ার জন্য একটা সেপারেট অ্যামাউন্ট অফ মানি, আরবান এরিয়ার জন্য একটা সেপারেট অ্যামাউন্ট অফ মানি দিয়ে আমরা ডিফাইন করলাম। এই অ্যামাউন্ট অফ মানিগুলো কিন্তু একটুখানি তৈরি করতে হবে এবং তার সঙ্গে কোন কমিটির রেকমেন্ডেশনসে এই অ্যামাউন্ট অফ পার ক্যাপিটা ইনকামটাকে আমরা ডিফাইন করেছি সেটা একটু দেখতে হবে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রঙ্গরাজন কমিটি, এবং রঙ্গরাজন কমিটির রেকমেন্ডেশনও আবারও আমরা রুরাল এরিয়া এবং আরবান এরিয়ার জন্য সেপারেট পভার্টি লাইন দেখি, এবং সেক্ষেত্রে ডেফিনেটলি রুরাল এরিয়ার জন্য ₹32, যেটা আমরা সুরেশ তেন্ডুলকর কমিটি যেটা বলেছিল 27, সেটা খানিকটা ইনক্রিজ করে রঙ্গরাজন কমিটির রেকমেন্ডেশনে রুরাল এরিয়া সেটা ₹32 পার ডে পার ইন্ডিভিজুয়াল করা হয়, এবং আরবান এরিয়াতে সেটা 47 করা হয়। যেটা সুরেশ তেন্ডুলকর কমিটি 33 বলেছিল, সেটা কিন্তু ডেফিনেটলি রঙ্গরাজন কমিটির রেকমেন্ডেশনে 47 একটু ইনক্রিজ করা হয়, রিভাইজ করা হয়। তো এই হিসাবে আমরা কিন্তু পভার্টি লাইনটা দেখেছি, রেসপেক্টিভলি রুরাল এরিয়ার জন্য একরকম, আরবান এরিয়ার জন্য একরকম। তো অ্যামাউন্টগুলো তৈরি করতে হবে এবং কোন কমিটির রেকমেন্ডেশনসে এই অ্যামাউন্টটা স্পেসিফাই করা হয়েছে সেটা একটু দেখতে হবে। লাস্টে আমি যেটা বলেছি যে ওয়ার্ল্ড ব্যাংকের রেকমেন্ডেশনে পভার্টি লাইন কীভাবে এস্টিমেট করা হয়। ওয়ার্ল্ড ব্যাংকের রেকমেন্ডেশনে পভার্টি লাইন যেটা বলা হচ্ছে $1.90 পার ডে বেসিক্যালি আমরা পভার্টি লাইন হিসাবে ডিফাইন করছি। তো কোনো ইন্ডিভিজুয়াল ইনকাম যদি $1.90 পার ডে বিলো হয় তাহলে ডেফিনেটলি সে বিপিএল এবং ডেফিনেটলি সে পোর। তো এটা ডেফিনেটলি ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী। তো এটা এখান থেকে কোয়েশ্চেন আমরা দেখেছি যে ওয়ার্ল্ড ব্যাংকের রেকমেন্ডেশনসে পভার্টি লাইনটার এস্টিমেশনস কীভাবে হয়। তো এইভাবে আমরা পভার্টি এস্টিমেশনে প্রথম যে মেজারমেন্ট পভার্টি লাইন সেটা পড়লাম এবং তার রিলেটেড কিছু স্ট্যাটিক কোয়েশ্চেন এবং কিছু ডায়নামিক এরিয়া দেখলাম। নেক্সট যেটা চলে আসবো সেটা হচ্ছে হেড কাউন্ট রেশিও। তো হেড কাউন্ট রেশিও ইজ অ্যানাদার টাইপ অফ মেজারমেন্ট অফ পভার্টি, এবং এটা দিয়েও আমরা পভার্টিটাকে মেজার করে থাকি। তো আমরা শর্ট ফর্ম থেকে ফুল ফর্ম আগে একটু তৈরি করে নেব। হেড কাউন্ট রেশিওকে আমরা শর্টে HCR বলে থাকি। তো এরকম অ্যাব্রিভিয়েটেড টার্ম দিয়েও তোমাকে কোয়েশ্চেন দিতে পারে যেটা কি স্ট্যান্ডস ফর হোয়াট। তো হেড কাউন্ট রেশিও স্টোরি লাইনটা আগে বলি। হেড কাউন্ট রেশিও স্টোরি লাইনটা হলো এটাই যে একটা ইকোনমির পভার্টি লাইনের বিলো থাকা যে পপুলেশন, সেই পপুলেশনের আমাদের কাছে পিকচারটা রয়েছে। তাহলে একটা ইকোনমি টোটাল পপুলেশনের মধ্যে বিপিএল ক্যাটাগরিতে বিলং করা যে পপুলেশন, সেটার যদি একটা রেশিও করি, মানে ডেফিনেটলি নিউমারেটারে আমরা বিপিএল ক্যাটাগরিতে বিলং করা মানে বিলো পভার্টি লাইনে বিলং করা পপুলেশনের সংখ্যাটা ধরছি, এবং ডেফিনেটলি আমরা ডিনোমিনেটারে এন্টায়ার পপুলেশন অফ আ কান্ট্রিটাকে আমরা ক্যালকুলেট করছি। তো এইভাবে যদি একটা রেশিও করি তাহলে যে রেশিওটা তৈরি হয় সেটাকে হেড কাউন্ট রেশিও বলা হয়। তো এই হেড কাউন্ট রেশিও ওয়ান অফ দ্য ক্রুশিয়াল মেজার টু এস্টিমেট poverty of an economy. তো দেখি এখানে কি বলেছে। The head count ratio or HCR is the proportion of population that exists or lives below the poverty line. The
poverty headcount ratio in at a national poverty line percentage of population in India was last reported 21.9% in 2011-12 তাহলে 2011-12 এর এস্টিমেশন অনুযায়ী আমাদের হেডকাউন্ট রেশিওটা কত 21.9%। তাহলে ডেফিনেটলি এই সেকশন অফ পপুলেশন ডেফিনেটলি পোর রয়েছে ইন্ডিয়ান ইকোনমিতে। ওকে, তাহলে ডেফিনেটলি এই পার্সেন্টেজটা দিয়ে আমরা বুঝতে পারি যে কতটা সেকশন অফ পপুলেশন ইন্ডিয়া টোটাল পপুলেশনের বিলো পভার্টি লাইন বিলং করছে। তো এটা আমাদের কাছে একটা এস্টিমেশন দেবে যেটা পভার্টিটাকে জাজ করতে আমাদের সুবিধা করবে। নেক্সট যে কাইন্ড অফ এস্টিমেশনটা পড়বো সেটা হচ্ছে পভার্টি গ্যাপ ইন্ডেক্স, যেটাকে পিজিআই বলা হয়। আচ্ছা, পভার্টি গ্যাপ ইন্ডেক্সটার কিন্তু নাইসিটিটা পভার্টি লাইনের তুলনায় অনেকটাই হায়ার এক্সটেন্ডে। তো পভার্টি লাইনে আমরা যেটা পড়ি, আমরা পড়ি যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইনকাম, সেটা দিয়ে পভার্টি লাইন ডিফাইন করলাম, এবং যারা ওই সার্টেন অ্যামাউন্ট অফ ইনকাম পার ডে যাদের নেই তারা বিলো পভার্টি লাইন বিলং করছে, এবং যাদের পার ডে ইনকামটা ওই সার্টেন অ্যামাউন্টের ওপরে তারা অ্যাবভ পভার্টি লাইন। এবার বক্তব্য হচ্ছে, তার মানে যদি আমি বলি যে রুরাল এরিয়াতে 33 সাপোজ আমি বললাম পভার্টি লাইন, তো যাদের ইনকাম 32 সেও ওই পভার্টি লাইন অনুযায়ী সে পোর, আবার যার ইনকাম মনে করো পার ডে ₹10 সেও পোর। তাহলে এটার মধ্যে তো একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে, মানে যার 32 ইনকাম সে মার্জিনালি পোর হতে পারে, কিন্তু যার পার ডে ইনকামটা ₹10 হয়ে যাচ্ছে সে কিন্তু অনেকটা এক্সটেন্ডে পোর। তাহলে এই যে ইন্টেন্সিটি অফ পভার্টি, মানে দারিদ্র্যের যে গভীরতা, এটা পরিমাপ করা কিন্তু কোনোভাবেই পভার্টি লাইন দিয়ে পসিবল না। তাহলে এই ড্রব্যাকটাকে আমরা কিভাবে রিভাইভ করব? এই ড্রব্যাকটাকে রিভাইভ করার জন্য আমরা একটা মোর কম্প্রিহেন্সিভ মেজার নেব, এবং সেই কম্প্রিহেন্সিভ মেজারটা বেসিক্যালি পভার্টি গ্যাপ ইন্ডেক্স নামে পরিচিত। তো পভার্টি গ্যাপ ইন্ডেক্সে আমরা কী করি একটু দেখে নিই। দ্য পভার্টি গ্যাপ ইন্ডেক্স ইজ আ মেজার of intensity of poverty. It is defined as the average poverty gap in the population as a proportion of the poverty line. তো PGI ফর্মুলাটা হচ্ছে poverty line minus average of income of the people lying BPL হোল ডিভাইডেড বাই পভার্টি লাইন। তার মানে বিপিএল ক্যাটাগরিতে বিলং করা লোকজনের অ্যাভারেজ ইনকামের একটা ক্যালকুলেশন সেখানে থাকছে, এবং সেটা পভার্টি লাইন থেকে আমরা সাবট্রাক্ট করছি, ও হোল ডিভাইডেড বাই যদি পভার্টি লাইন করি তাহলে আমাদের অ্যাকচুয়াল ইন্টেন্সিটি অফ পভার্টিটাকে মেজার করা পসিবল হচ্ছে। এটাই পভার্টি গ্যাপ ইন্ডেক্স নামে পরিচিত। একদম পিজিআই আমরা শেষ পর্যন্ত দেখলাম, কিন্তু এর পরের পয়েন্টগুলো কি থাকছে ডেফিনেটলি আপনার কাছে আমরা বুঝে নেবো। তবে একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, একটা বিরতির পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে থাকুন।